বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হবে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 4 নম্বর অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট। অধ্যায়টার নাম হলো স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট। আসলে এই কাজগুলো আসলে একটা সিগমেন্ট। এখানে কিছু আমাদের লাইফ সাইকেল কস্ট দেখাতে হবে, তারপর সিগমেন্ট দেখাতে হবে। সব মিলাই খুব সহজ করে আমি এখানে সাজাই দিছি। এই যে 4টা ফরম্যাটে ভাগ করে দিছি। প্রথমে টার্গেট কস্ট মেজারমেন্ট, শুধুমাত্র সিবিপি অ্যানালাইসিসে যে ছোটো ছোটো সূত্র আছে ওই সিগমেন্টগুলো করলে হয়ে যাবে। আর 2 নম্বর হলো মার্কআপ। এই মার্কআপে কস্টের সাথে মুনাফা যোগ করে তারপরে সেল করতে হবে, যে কত টাকা সেল করলে কত পার্সেন্ট লাভ থাকবে, এত পার্সেন্ট লাভ করতে হলে কত টাকা সেল করতে হবে, এইসব আর কি। মার্কআপটা প্রফিটটা যোগ করা থাকবে। আর প্রোডাক্ট লাইফ সাইকেল, এটা 3 নম্বর ফরম্যাট করাবো। 4 নম্বরে যে প্রোডাক্ট কস্ট অ্যানালাইসিস দেখাবো। তো আসেন, যেহেতু 1 নম্বর ফরম্যাট আমাদের শেষ হয়েছে, ওটা আবার আমরা ফিরে যেতে চাচ্ছি না। গত ক্লাসে এটা দেখলে, ভিডিওটা দেখলে পাবেন, এই উপরে দেওয়া আছে ভিডিওটা। তো 2 নম্বর ফরম্যাট থেকেই শুরু করি। 2 নম্বর ফরম্যাটের তেমন কোনো সূত্র না, জাস্ট শুধুমাত্র এটা ছকের মধ্যে অঙ্কটা করাই দিতে হবে। এই যে মার্কআপ, প্রথম অঙ্কটাই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ইম্পর্টেন্ট যে এই ধরনের অঙ্ক আসে, এরপরে আবার ছোটো ছোটো অঙ্ক। প্রবলেম বলা হচ্ছে 1 নম্বরে যে হাসান ইজ দ্য ম্যানেজিং পার্টনার অফ এ বিজনেস দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশড বিল্ডিং এ 60 রুম মোটেল। একটা মোটেলের 60টা রুম আছে, সেই মোটেলে একজন ম্যানেজিং পার্টনার, তার মানে তার সাথে আরও অন্য অন্য পার্টনাররাও আছে। এটা মোটেলে ব্যবসা তারা শুরু করলো, 60টা রুম আছে। প্রতিদিন দেখা যাচ্ছে পর্যটকরা এসে সে রুমে থাকে। হাসান অ্যান্টিসিপেটস দ্যাট হি উইল রেন্ট দিস রুম ফর, সে ওই রুমগুলো ভাড়া দেবে। তো বাৎসরিক হিসাব করছে যে ভাড়া হবে আমাদের 15,000 নাইটস নেক্সট ইয়ার। তো রুম নাইট এটাকে বলা হয় রুম নাইট। তো একটা রুম ভাড়া দিলে রুম নাইট 1 বলা হয়, 60টা রুম ভাড়া দিলে 60টা রুম নাইট বলা হয়। এরকম 1 বছরে কম বেশি করে মানুষ থাকবে। সব মিলে আশা করছে যে 15,000 রুম নাইট আমাদের এই বছরে ভাড়া হবে, এটা তাদের প্রত্যাশা। অল রুম আর সিমিলার, সব রুমগুলো সেম, ভাড়াও একই রকম। এখানে কোনো বিজনেস ক্লাস আলাদা নেই, রুম ভাড়া সব একই রকম। অ্যান্ড উইল রেন্ট ফর সেম প্রাইস, ওদের ভাড়াও সব সেম প্রাইস বলা হলো। আর হাসান এস্টিমেটেড দ্য ফলোয়িং অপারেটিং কস্ট ফর নেক্সট ইয়ার। আচ্ছা, এদের কেমন ব্যয় হবে বা হয়েছিল সেই বিষয়ে বলা হচ্ছে। ভেরিয়েবল অপারেটিং কস্ট 5 টাকা পার রুম নাইট। তাহলে প্রতি রুমে একজন গেস্ট আসলে 5 টাকা তার পিছনে ভেরিয়েবল কস্ট হবেই। আর ফিক্সড কস্ট আছে, তাদের স্টাফ আছে। তো স্যালারি অফ ওয়েজেস, স্টাফদের বেতন 3,80,000। মেনটেনেন্স অফ বিল্ডিং অ্যান্ড পোল, মেনটেনেন্স খরচ 80,000 টাকা। আদার অপারেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 2,90,000 টাকা। টোটাল ফিক্সড মিলে 7,50,000 টাকা হবে ফিক্সড কস্ট। The capital invested in the motel is 18 লক্ষ টাকা। ওই মোটেলটা ভাড়া নিতে সেখানে বিনিয়োগ করা লেগেছে অ্যাডভান্স 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এখানে আমাদের কি ফেরত আসতে হবে না? এখান থেকে কিছু ফিডব্যাক আসবে। কত পার্সেন্ট ফিডব্যাক আশা করি? দ্য পার্টনারশিপ টার্গেট রিটার্ন ওয়ান ইনভেস্টমেন্ট 25%। সমস্ত অংশীদাররা তারা টার্গেট নিয়েছে যে আমাদের বিনিয়োগের উপর 25% বাৎসরিক লাভ হবে। হাসান এক্সপেক্টেড দ্য ডিমান্ড ফর রুম টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার। হি প্ল্যান টু প্রাইস দ্য রুমস অ্যাট ফুল কস্ট প্লাস এ মার্কআপ অন ফুল কস্ট টু আর্ন দ্য টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বিনিয়োগের উপরে যা আমাদের আয় হবে
ওই আয়টা ফুল কস্টের সাথে প্লাস করে তারপরে ভাড়া নির্ধারণ করা হবে। হি প্লাস টু প্রাইস দ্য প্রাইস দ্য রুম মানে এটা রুম ভাড়া নির্ধারণ করবে। টোটাল কস্ট, এই যে ফুল কস্টের সাথে মার্কআপ, এখানে প্রফিট যোগ করবে, টার্গেট রিটার্ন তো 25%। টার্গেট রিটার্ন আমরা কত টাকা পাবো সেই টাকাটা আমরা এখানে যোগ করব, যোগ করে তারপর রুম নাইট আমরা ভাড়া নির্ধারণ করব। সব কমপ্লিট কথাবার্তা। এখন আমাদের রিকোয়ারমেন্ট বলছে হোয়াট প্রাইস শুড হাসান সার্চ ফর এ রুম নাইট। তাহলে হাসানের এই মডেলের রুম ভাড়া কত হওয়া উচিত? তো হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ দ্য ফুল কস্ট প্লাস মার্কআপ যোগ করে, তাহলে মার্কআপের সাথে ফুল কস্টটা যোগ করে তারপরে এটা এইটুকু না বললে চলতো, আমরা উপরে তো সব ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে ভাড়া কত হওয়া উচিত এইটার এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। একটা টেবিল ফর ক্যালকুলেশন দেখাই। প্রথমে লিখলাম যে টার্গেট অপারেটিং ইনকাম, তাদের ইনকাম হচ্ছে 18 লাখের উপর 25%, 4,50,000 টাকা। আর তাদের ফিক্সড কস্ট তো উঠাতেই হবে প্রতি বছরে 7,50,000, কারণ এটা তো কন্টিনিউ খরচটা হবে, ওই খরচটা তো উঠানো লাগবে। তো আমাদের ফিক্সড কস্ট আর প্রফিট দুটো যোগ করলে হয় কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন তাদের অবশ্যই উঠাতে হবে। আর এর সাথে ভেরিয়েবল কস্টটা কি, যে যদি গেস্ট আসে তাহলে খরচ হয়, আর গেস্ট না আসলে খরচ হয় না। তো আমরা এখানে টোটাল মিলে কন্ট্রিবিউশন পেয়ে গেছি 12 লাখ। টার্গেট কন্ট্রিবিউশন পার রুম, তাহলে রুম নাইট টার্গেট কন্ট্রিবিউশন পার রুম নাইট কেমন হবে? 12 লাখকে 15,000 রুম নাইট দিয়ে ভাগ করেন, তাহলে প্রতি রুমের কন্ট্রিবিউশন 80 টাকা। এর মধ্যে কিন্তু প্রফিট আছে। আর কন্ট্রিবিউশনের ভিতরে সবসময় দুইটা আইটেম থাকে, একটা হলো ফিক্সড কস্ট আর একটা হলো প্রফিট। এর সাথে যোগ করেন ভেরিয়েবল কস্ট পার রুম নাইট, কয় টাকা? 5 টাকা। 5 টাকা আর এই 80 টাকা মিলে 85 টাকা। অতএব তার ভাড়াও হওয়া উচিত, রুম ভাড়া 85 টাকা রুম নাইট, প্রতি রাতের জন্য 85 টাকা ভাড়া নির্ধারণ করা উচিত। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নাম্বার, হাসান market research indicate that if the price of the room night determine in requirement, বলছে হাসান একটু মার্কেট যাচাই করলো, যাচাই করে তার মাথায় একটা বুদ্ধি আসলো, যে বুদ্ধিটা হলো এরকম, যদি আমরা ভাড়া কমাই দিই তাহলে আমাদের রুম ভাড়া বেশি হবে, কাস্টমার বেশি আসবে, তাতে আমাদের আবার পড়তে হবে, পোষা যাবে, যাবে কি না সেটা আমাদের যাচাই করতে হবে। সেখান থেকে বলছে অ্যাবভ ইজ রিডিউস বাই 10%, দ্য এক্সপেক্টেড নাম্বার অফ দ্য রুম নাইট হাসান কুড রেন্ট উড ইনক্রিজ বাই 10%। যদি আমরা রিডিউস করি, কমাই দিই 10% ভাড়া, তাহলে আমাদের আশা করা হচ্ছে যে কাস্টমার 10% বেড়ে যাবে। কাস্টমার যদি 10% বেড়ে যায়, আমাদের এমনি নর্মালি মনে করেন যে কাস্টমার আসে বাৎসরিক 15,000, এর 10% বাড়লে 1500 বাড়বে, 16,500 হবে, আর খরচ কমে যাবে 10%। সব মিলিয়ে আমাদের লাভটা বেশি হবে কি না সেটা আমরা সিদ্ধান্ত নেব। এখানে বলছে যে শুড হাসান রিডিউস প্রাইস বাই 10%, শো ইউর ক্যালকুলেশন। তাহলে সাপোর্ট ইউর ক্যালকুলেশন। এখন ক্যালকুলেশন করে তারপর এটা কমেন্ট করেন যে আসলে উচিত কিনা। তো দেখি 10% আমরা ভাড়া কমাই দিই। প্রথমে লিখলাম দ্য ফুল কস্ট অফ রুম, রুমের ভাড়া কয় টাকা, ভেরিয়েবল কস্ট 5 টাকা, আর ফিক্সড কস্ট যেটা হবে সেটা তো দেখাতেই হবে। তো ফুল কস্ট কিন্তু আসলে 55 টাকা। আর মার্কআপ তো ওই যে আমরা দেখেছি, মার্কআপ এবার আমরা বের করে নিতে পারবো যে 85 থেকে 55 বাদ দিলে 30 টাকা। তো পার হেড 30 টাকা করে মুনাফা হয় প্রতি রুমে। সো পার্সেন্টেজ অফ মার্কআপ 54 পয়েন্ট সামথিং %।
আচ্ছা আমাদের পার্সেন্টেজ কি আর এটা দেখাতে বলেছে? হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ পার্সেন্টেজ? আচ্ছা পার্সেন্টেজ ফুল কস্টের উপরে পার্সেন্টেজ, এটা দ্বিতীয় অংশ বলেছিল এখানে যে পার্সেন্টেজ কত হবে তাহলে ফুল কস্টের উপরে। তো ফুল কস্ট আমাদের 55 টাকা, এই 55 টাকার উপরে আমাদের প্রফিটের পার্সেন্টেজ হয়েছে 54.54%। এটা হলো 1-এর বি, ঠিক আছে। আর 2 নম্বরে যেটা বললো হাসান, এখন বাড়াবে ইয়ে করবে কিনা, দা প্রাইস রুম ভাড়া কমাবে কিনা, সেটার জন্য আমরা অ্যান্সার দিচ্ছি। ইফ দ্য প্রাইস ইজ রিডিউসড 10%, যদি প্রাইসটা 10% কমায় দেয়, দ্য নাম্বার অফ রুম হাসান কুড রেন্ট উড ইনক্রিজ বাই 10%। 10% আবার এদিকে কাস্টমার বেড়ে যাবে। তো এটা লিখলাম, দ্য নিউ প্রাইস পার রুম উড বি 85 টাকার 90%, 10% কমে গেলে ভাড়া হবে 76 টাকা 50 পয়সা। দ্য নাম্বার অফ রুমস এক্সপেক্ট টু রুম নাইট, এখানে 10% বাড়লে 16,500 রুম নাইট হয়ে যাবে। দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার রুম, একটা রুম ভাড়া 76 টাকা 50 পয়সা, সেখান থেকে ভেরিয়েবল কস্ট যদি আমি 5 টাকা বাদ দিয়ে দিই তাহলে কন্ট্রিবিউশন আসে 71 টাকা 50 পয়সা। এরকম 16,500 রুম নাইট যদি হয় বছরে, 71 টাকা 50 পয়সা করে গুণ করলে আসে 11,79,750 টাকা। এখন টোটাল কন্ট্রিবিউশন হবে 11,79,000। অথচ যদি আমরা রুম ভাড়া না কমাই, আমাদের ওই 15,000 কাস্টমারই যদি আসে, সেখানে আমাদের টোটাল কন্ট্রিবিউশন হয় 12 লাখ টাকা। তাহলে কাস্টমার বেশি আসার দরকার নেই, কমে আসুক, ওই 15,000 আসলে আমাদের 12,000 টাকা লাভ থাকতেছে। আর যদি আমাদের 16,500 কাস্টমার আসে, তাতে আমাদের লাভ কমে যাচ্ছে। সুতরাং আমরা এটা রাজি হব না। তা কোম্পানি আমরা কমেন্টে লিখে দিলাম, দ্য কন্ট্রিবিউশন মার্জিন অফ টাকা 11,79,750 অ্যাট দ্য রিডিউস প্রাইস অফ টাকা 76 টাকা 50 পয়সা ইজ লেস দ্যান দ্য কন্ট্রিবিউশন মার্জিন অফ 12 লক্ষ অ্যাট এ প্রাইস অফ 85 টাকা। তাহলে 12 লক্ষ টাকা আমাদের কন্ট্রিবিউশন হবে যদি 85 টাকা করে বিক্রি করতে পারি, এই ভাড়া দিতে পারি। আর 76 টাকা 50 পয়সা করে দিলে আমাদের কন্ট্রিবিউশন কম হয়ে যাচ্ছে। তো হাসান শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম নাইট, এই রুমের ভাড়া কমানো হাসানের উচিত হবে না। সবাই বুঝতে পারছেন এই অঙ্কটা? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রশ্নগুলো একটু তথ্যীয়, তো এই প্রশ্ন সাইজ থাকে একটু বড় বড়, অপ্রাসঙ্গিক, অ্যান্সারগুলো ছোট ছোট। 2 নম্বরে আসেন, কে অ্যান্ড কিউ কোম্পানি আর কনসিডারিং দ্য introduction of a new product in the market. To determine the target selling price of the company has gathered the following information. অনেকগুলো ইনফরমেশন আপনার জন্য সংগ্রহ করা হয়েছে। নাম্বার অফ ইউনিট টু বি প্রডিউসড অ্যান্ড সোল্ড 40,000 পারে না, বাৎসরিক 40,000 ইউনিট উৎপাদন হবে এবং সোল্ড হবে। এখন আমাদের ইনফরমেশন নিচেই গ্যাদার করা হয়েছে, এগুলো দেখি কি বলছে এখানে। The cost estimated for the product are, প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 20 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার অ্যানাম 40,000, তো 40,000 ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা পার ইউনিট। ভেরিয়েবল সেলিং বা অ্যাডমিন বা মার্কেটিং 10 টাকা, ফিক্সড সেলিং মার্কেটিং অ্যাডমিন 30,000 টাকা। এস্টিমেটেড দ্য ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি 1,10,000। আচ্ছা 1,10,000 টাকা যদি সে ইনভেস্ট করে তাহলে তার টার্গেট প্রফিট কত? এই 1,10,000-এর উপরে টার্গেট প্রফিট বের করতে হবে। লেখা হয়েছে ডিজার্ট মানে টার্গেট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%। 1,10,000-এর উপরে 12% গুণ করলে টার্গেট প্রফিট পেয়ে যাবে।
আচ্ছা, এখন আমাদের কি তৈরি করতে হবে? দেখেন ইনফরমেশনগুলো এখান থেকে শুরু হয়েছে যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে যে 3 নম্বর ডাইরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং করাইছি না, একটা নাম ছিল ডাইরেক্ট কস্টিং আর একটা ছিল অ্যাবজর্পশন কস্টিং। ওই সিস্টেমে আমাদের ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে এখানে। দ্য কোম্পানি ইউজ দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এই ডাইরেক্ট কস্টিংয়ের আর একটা নাম হলো ভেরিয়েবল কস্টিং অ্যাপ্রোচ টু কস্ট প্লাস প্রাইসিং। তাহলে ভেরিয়েবল কস্টিং সিস্টেম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করতে হবে। কম্পিউট দ্য টার্গেট সেল ভ্যালু অফ দ্য কোম্পানি। টার্গেট সেল ভ্যালু দেখাতে। কম্পিউট দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে প্রথমে আমরা টার্গেট সেল ভ্যালুটা বের করি ভেরিয়েবল সিস্টেমে। ভেরিয়েবল সিস্টেমের কাজ হলো প্রথমে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি সমস্ত ভেরিয়েবলগুলো আগে বাদ দিতে হয়, দিয়ে তারপরে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। আর অ্যাবজর্পশন বললে কি করতে হয়? প্রথমে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি আর ফিক্সড ফ্যাক্টরি বাদ দিতে হয়, দিয়ে তারপরে মার্কেটিং খরচ বাদ দিতে হয়, অপারেটিং খরচ বলা হয়। যেমন আমরা একটা অঙ্ক ইনকাম স্টেটমেন্টটা দেখায় 1 নম্বর প্রশ্ন টার্গেট সেল দেখাতে হবে। তো ম্যাটেরিয়াল কত? 40,000 গুণন 50 টাকা 20 লাখ টাকা। লেবার 40,000 গুণন 25 টাকা 10 লাখ টাকা। এরপর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 40,000 গুণন 20 টাকা আর ভেরিয়েবল মার্কেটিং 40,000 গুণন 10 টাকা, সব মিলে 42 লাখ টাকা। কি সমস্যা হয়েছে কারোর? আচ্ছা, এরপরে আসেন, এখন ভেরিয়েবল কস্ট তো সব দেখালাম, যোগ করে 42 লাখ হলো। আর ফিক্সড কস্ট কয়টা আছে তানজিম? ফিক্সড কস্ট ফিক্স ফ্যাক্টরি আছে 40,000 আর ফিক্স মার্কেটিং আছে 30,000। এটা আমরা দেখালাম। এই মোট 70,000, 70,000 আর ওই 42 লাখ, তো 42 লাখ 70,000 টাকা টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করতে হবে। প্রফিটটা ইনভেস্টমেন্টের উপরে 12%, এই যে 12%, তাহলে কয় হাজার হবে? 1,10,000 12%, 13,200। 13,200 টাকা প্রফিট যোগ করলাম, যোগ করার পরে ফলাফল 42,83,200 টাকা। এই হলো আমাদের সেল ভ্যালু, টার্গেট সেল বা মার্কআপ ভ্যালু। আচ্ছা, বুঝতে পারিনি এমন কেউ আছে? তানজিম বুঝতে পারছে? আচ্ছা, সমস্যা নেই, যেগুলো করাইছি সব রেকর্ড আছে, আবার পেয়ে যাবে এখনই। আর এই অঙ্কটা যে করলাম, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? এরপরে 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে এখানে ওই একই কথা, ওখানে 40,000 ইউনিট, এখানে বসে 50,000 ইউনিট। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ফ্যাক্টরি আর ভেরিয়েবল মার্কেটিং, ফিক্স মার্কেটিং সব দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত দেখেন তো? 1,10,000, 1,20,000 পরে টার্গেট প্রফিট 12%, বাস এই হলো টার্গেট প্রফিট দেওয়া রয়েছে। এখন আসি আমাদের কি তৈরি করতে হবে। কম্পিউট দ্য টার্গেট সেল ভ্যালু অফ দ্য কোম্পানি। উইল হ্যাভ টু ইউজ দ্য SIF দ্য ROI। এখন আমাদের ডিজায়ার্ড যে টার্গেট ROI অনুযায়ী টার্গেট সেল দেখাতে হয়। টার্গেট প্রফিট আমরা 12% ধরে নেব, সমস্যা নেই। তাহলে আমরা শুরু করলাম। টার্গেট সেল, এখানে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং পেয়ে গেলাম। ভেরিয়েবল সেলিং আর ভেরিয়েবল মার্কেটিং, ভেরিয়েবল সেলিং আর ফিক্স সেলিং, এই দুটো বাদ দিয়ে দিলাম।
ফিক্স মার্কেটিং ভেরিয়েবল মার্কেটিং বাদ দিলে ব্যাস টোটাল অপারেটিং কস্ট। ও ফিক্স সেলিং আর বাদ দেবো কেন, দুটো যোগ করলে আমাদের কত পাওয়া গেছে 3,80,000। এটা হলো টোটাল অপারেটিং কস্ট। এরপরে এটা অ্যাবজর্পশন সিস্টেম আর কি, প্রফিট যোগ করব। প্রফিট যোগ করব কার উপরে, এই যে 1,20,000-এর উপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%। 12% এটা বিনিয়োগ করলে পার্সেন্টেজ কত হয়, 14,400 টাকা। 14,400 টাকা যোগ করার পরে মার্কআপ ভ্যালু, সেল ভ্যালু, টার্গেট সেল ভ্যালু ইত্যাদি। পার ইউনিট কত, এটার গুণ ভাগ করেন 41,94,000 ভাগ 50,000, 83 টাকা 45 পয়সা করে, 45.5 পয়সা। সেমভাবে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে, ফিক্স ম্যানুফ্যাকচারিং নিচে লেখা আছে, ভেরিয়েবল সেলিং, ফিক্স সেলিং সব দেওয়া আছে। দে আর রিকোয়ার্ড টু ইনভেস্ট 20 লাখ, দে ওয়ান্ট টু আর্ন 14% ROI দেখাতে, দে ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসলো, অপারেটিং কস্ট। কে অয়ন পারবে? ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক এটা খুব সহজ। এটা তো আপনার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং শিখলেন, ওরকমই সেম এই অধ্যায়টা, এই ফরম্যাটটা আর কিছু না। এই কয়েকটা অঙ্ক আছে এরকম। কয়টা অঙ্ক দেওয়া, 6টা অঙ্ক আছে এই ফরম্যাটে। তাহলে আজকে 6টা অঙ্কই বাড়ির কাজ থাকবে। আগামী দিন আমরা 3 নম্বর ফরম্যাট যেন করতে পারি, তাহলে আজকে এগুলো বাড়ির কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো।